আসসালামু আলাইকুম। খেলা একাত্তরের বিশেষ আয়োজন ওভার বাউন্ডারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হোসেন রুম্মান, আমার সাথে রয়েছেন রবিউল ইসলাম রনি। যেমনটি আসলে ক্যাপশনে খুব মজা হবে। হ্যাঁ, খুব মজা হবে, ডেফিনেটলি খুব মজা হবে, কারণ এশিয়া কাপটা জমে উঠেছে। কীভাবে জমে উঠেছে? শ্রীলঙ্কার বিজয়ের মাধ্যমে। যেই দলটা একটা গ্রুপ অফ ডেথ থেকে উঠে এসেছে 3টি জয় নিয়ে, সেই দলটা সুপার 4-এ একটিও জয়ের দেখা পেল না। 2টো ম্যাচ হেরে তারা কার্যত এই টুর্নামেন্ট থেকে ছিটকে চলে গেছে। যদিও একটা কিঞ্চিত সমীকরণ রয়েছে, সেই সমীকরণ নিয়ে আমরা আলাপ করব পরে, তবে আগে ম্যাচ নিয়ে আলাপ করতে চাই। ম্যাচটা শ্রীলঙ্কা কোথায় হারলো? ব্যাটিংয়ে। শ্রীলঙ্কা প্রতিদিন আপনাকে আপনার ওপেনাররা রান করে দিবেন না, এটা সম্ভব না যে প্রত্যেকটা ম্যাচে ওপেনাররা আপনাকে রান করে দিবেন। সো যেই দিন ওপেনাররা রান করে দিবেন না, সেই দিন মিডল অর্ডারকে দায়িত্ব নিতে হবে। এতদিন পর্যন্ত শ্রীলঙ্কার ওপেনাররা রান করেছেন, মিডল অর্ডার দায়িত্ব গ্রহণ করেনি। আজকে যখন ওপেনাররা ব্যর্থ হয়েছে, তখন মিডল অর্ডার তখনও দায়িত্ব গ্রহণ করেনি। এটা বিশাল বড় ডিফারেন্স তৈরি করে দিয়েছে। মিডল অর্ডার যদি সেই দায়িত্বটা গ্রহণ করতো তাহলে, এবং যদি দেখুন, যেটি নিয়ে আমরা কথাও বলছিলাম, আবরার আহমেদ 4 ওভারে 8 রান দিয়েছেন। এটা একটা খুব ডিসাইডিং ফ্যাক্টর। আপনি যখন দেখবেন অন্য সকলের স্ট্যাটস দেখবেন, শাহিন শাহ আফ্রিদি 3টে উইকেট তুলে নিয়েছেন, নতুন বলের 2টো উইকেট, এবং সব থেকে ইম্পর্টেন্ট 2টো উইকেট শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন। দ্যাট ইজ ট্রেমেন্ডাস। কিন্তু ওই যে 4 ওভারে 8 রান, আপনি যদি এই ম্যাচের সাপেক্ষে 4 ওভারে 24ও ধরেন, এক্সট্রা 16টা রান, দ্যাট কুড চেঞ্জ দ্য টোটাল সিনারিও। কারণ পাকিস্তানেরও ব্যাটিংয়ে কিন্তু ওই ধসটা নেমেছিল। সো মোহাম্মদ নওয়াজ এবং হুসেইন তালাব তারা সেটাকে রিপেয়ার করেছে, এবং লাস্টে এসে তারা 3টা ছক্কা মেরে এখন সমীকরণটা খুব ইজিয়ার মনে হচ্ছে। কিন্তু এর সাথে ওই রানটার সাথে আপনার যদি 16টা বা 20টা রান এক্সট্রা থাকতো, দেন দিস কুড লুক ওয়ে মোর ডিফিকাল্ট। সো শ্রীলঙ্কার প্রথম অবস্থায় শ্রীলঙ্কা ব্যাটিংয়ে ফেইল করেছে, সরাসরি ফেল করেছে। আমি স্টিল এই কথাটাই বলছি যে এই উইকেট ব্যাটিংয়ের জন্য খারাপ না। আপনি দেখুন না, অনেকগুলো উইকেট গিয়েছে, পাকিস্তানও খেই হারিয়েছে, কিন্তু কোনো একটা বল উইকেটে হোল্ড করেনি, কোনো একটা বল এক্সট্রা কোনো কিছু তৈরি করেনি। দেয়ার ওয়াজ পেস, দেয়ার ওয়াজ বাউন্স, বল চমৎকারভাবে ব্যাটে আসছিল, এবং যেই মুহূর্তে ফাস্ট বোলাররা ক্যারি পায়, আপনি সাবকন্টিনেন্ট বা এশিয়ান উইকেটে এই কথা তো বলবেন না যে তারা এক্সট্রা ক্যারি পেতে পারে এবং তারা উইজ পাস্ট দ্য ব্যাট করতে পারেন। সো দিস ইজ এ গুড উইকেট টু ব্যাট অন। আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই উইকেটের মাঝখানে, এবং পাকিস্তান সেভাবেই শুরু করেছিল। পাকিস্তানের 2 ওপেনার দেখুন, খুব স্বচ্ছন্দে শুরু করেছিল। প্রথম 2টো ওভার তারা দেখেছেন, তারপরে তাদের ওপেনিং পার্টনারশিপ মনে হয় 50 রানের। সো তারা একটা বড় শুরু করেছিলেন, ইজিলি ব্যাট করছিলেন। দেন কোয়ালিটিতে তারা মার খেয়েছেন, নিজেদের চেষ্টা এবং অপোনেন্টের 2 স্পিনারের কোয়ালিটি, সেখানে তারা মার খেয়েছেন। তারা ঠিকভাবে ওই পিরিয়ডটাকে সামলে নেননি। প্রবলেমটা শ্রীলঙ্কার রান এতটাই কম, 133, সেটা দিয়ে শেষ পর্যন্ত আর ফাইট করা সম্ভব হয়নি। সো শ্রীলঙ্কা হেরেছে ব্যাটিংয়ে। ডেফিনেটলি শ্রীলঙ্কা ব্যাটিংয়ে হেরেছে, এবং আপনি আবরার আহমেদের প্রসঙ্গ টানলেন। এক্ষেত্রে একটু বলা প্রয়োজন যে 8 থেকে 15 এই সময়টায় আবরার আহমেদ বল করেছেন, যেটা আসলে মিডল ওভার হিসেবে কাউন্ট করা হয় টি-20 ক্রিকেটে, এবং এই সময় তিনি টানা বোলিং করে মাত্র 8 রান দিয়েছেন, ইকোনমি রেট 2, যেটা আসলে টেস্ট ক্রিকেটেও এখন আর খুব একটা কালেবদ্রে দেখা যায়। হয়তো আপনি এবার হিসেবটা করুন না, আপনার 8 থেকে 15, রাইট, 8 ওভার। হ্যাঁ, এই 8 ওভারের মধ্যে একজন 4 ওভার করেছেন, এই 4 ওভার রান এসেছে 8। বাকি 4 ওভার আপনি যদি 40ও নেন, আমি জানি না কত এখানে স্কোরটা, আপনি যদি 40ও নেন, তারপরও আপনার ওই পিরিয়ডে আপনার রান থাকবে 6 করে। দ্যাট ইজ নট ইনাফ। সো একটা এই ধরনের স্পেল, এবং সেটা যদি কন্টিনিউয়াস স্পেল হয়, তাহলে আরও বেশি ভয়ঙ্কর, কারণ আপনি একদম পুরো রান শুকিয়ে ফেলছেন। তাদের যতটুকু মোমেন্টাম ছিল, সেই মোমেন্টামটা সবটুকু কেড়ে নিয়েছেন। দ্যাট ইজ ভেরি গুড, ডেফিনেটলি। এবং তবে আজকের দিনে সম্ভবত হাইলাইটেড বিষয়টা ওই আবরার আহমেদের সেলিব্রেশন অ্যান্ড হাসারাঙ্গা সেলিব্রেশন। আমরা ম্যাচ পরবর্তী সময়ে দেখলাম যে দুজনের মধ্যে কিছু একটা কথোপকথন হয়েছে, এবং এটা বেশ সৌহার্দ্যপূর্ণ কথোপকথনই বলা যেতে পারে। এই যে ক্রিকেট মাঠে তো ধরেন আমরা ব্যাট বলের লড়াইটা দেখি সবসময়, এবং কিছু কিছু ক্ষেত্রে বাইরের পারিপার্শ্বিক অনেক কিছু আসলে মাঠের মধ্যে প্রবেশ করে ফেলে, এবং সেটা প্রতিক্রিয়াও দেখা যায়। বাট এই যে ক্রিকেটীয় লড়াইয়ের বাদ দিয়েও যে একটা ব্যাটেল হতে পারে, এবং এই ব্যাটেলটা যে এনজয় করার মতো, এই দিকগুলো ক্রিকেট থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দিস ইজ এ বিউটিফুল ব্যাটেল। বিউটিফুল ব্যাটেল কেন? কারণ এটার সাথে শুধুমাত্র 2জন খেলোয়াড়ের ক্রিকেটীয় লড়াই, মনস্তাত্ত্বিক লড়াই ততটুকুই জড়িত। এর সাথে রাজনীতি জড়িত নেই, এর সাথে অন্য কোনো আঙ্গিক জড়িত নেই, শুধুমাত্র মাঠের লড়াইটুকু জড়িত, এবং সেই মাঠের লড়াইটাকে আরও বেশি স্পাইস আপ করা হচ্ছে। আবরার আহমেদ উইকেট তুললেন, হাসারাঙ্গার উইকেট তুলে হাসারাঙ্গার সেলিব্রেশন করছেন। সো দিস ইজ লাইক
আমি তোমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এবার হাসারাঙ্গার হচ্ছে টার্ন টু রিটার্ন দ্যাট থিং। প্রথমে ক্যাচ ধরলেন হাসারাঙ্গা, দ্যাট ওয়াজ অ্যান এপিক ক্যাচ, মানে একটা ফিল্ডিং, একটা মোমেন্ট একটা খেলার মোড় ঘুরিয়ে ফেলতে পারে সে ধরনের একটা, এবং ওই মুহূর্তে আসলে খেলার মোমেন্ট ঘুরেছে। পাকিস্তানের জায়গা থেকে শ্রীলঙ্কার জায়গায় তখন একটা গ্রিপ নিয়েছিল, সো সে জায়গাটা ওখান থেকে শুরু। পুরো শ্রীলঙ্কার টিমকে ওই মুহূর্তের জন্য আপনার এটা পুল আপ করে, তাদেরকে স্পাইসড আপ করে, অ্যান্ড দ্যাটস সেলিব্রেশন। ঠিক তারপরই তার আবার উইকেট, রাইট, উইকেটের পরে সেম সেলিব্রেশন। সো মানে দিস ইজ দ্য রিটার্ন। এবং ম্যাচ শেষে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে মানে দ্যাটস হোয়াট ইট শুড বি। মাঠের মধ্যে উই ফট, আমরা লড়াই করেছি, আমরা স্পাইসড আপ করেছি, আমরা এই লড়াইটাকে আরও বেশি জমিয়েছি। ম্যাচ শেষ, ওই জিনিসও শেষ। নাও উই আর ফ্রেন্ডস, উই আর কলিগস। সো আপনি একজনের হয়ে খেলছেন, আমি আরেকজনের হয়ে খেলছি, স্টিল উই আর কলিগস। আমরা সেম ফিল্ডে কাজ করছি, আমরা সেম ফিল্ডে জব করছি। এবার মানে হয়তো বা কোনো এক ফ্রাঞ্চাইজি লিগে দুজনে একসাথেও খেলতে পারেন, ইউ নেভার নো। সো মানে ওই রিলেশনশিপটা, এই ধরনের জিনিসগুলো, এগুলো ক্রিকেটকে আরও সুন্দর করে, মানে ভক্তদের জায়গা থেকে সুন্দর করে, খেলোয়াড়দের জায়গা থেকে সুন্দর করে, খেলার মানটা হুট করে বেড়ে যায় যতক্ষণ পর্যন্ত এর মধ্যে অন্য কোনো অংশ না ঢুকে যায়। এবং দেখুন না, শুধুমাত্র রাজনৈতিক জায়গা থেকে বলবো সেটা না, মানে আপনি আসলে কতটুক পর্যন্ত করছেন সেটা দুই দলের মধ্যে সেই অংশটা থাকছে কিনা। এখন রাজনৈতিক অ্যাঙ্গেল তো রাজনৈতিক অ্যাঙ্গেল, যে জিনিসটা ভারত এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে সেটার কোনো পরবর্তীতে আমরা রিডেমশন দেখছি না। একটা সময় পর্যন্ত আমরা দেখতাম যে মাঠের মধ্যে খুব স্পাইসড আপ লড়াই হতো, ম্যাচ শেষ আপনার বিরাট কোহলির সাথে বাবর আজমের কিংবা শাহিন শাহ আফ্রিদির কিংবা হারিস রৌফের সাথে জাসপ্রীত বুমরার তাদের একটা সখ্যতা আমরা একটা সময় দেখতাম, দ্যাট ওয়াজ ভেরি গুড। ওই সময় পর্যন্ত দিস ওয়াজ গুড, বাট কারেন্ট সিচুয়েশন এটা আসলে সম্ভব না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার ধরুন না, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার রাইভালরিটা যে জায়গায় চলে গিয়েছে, এটা কোনো কোনো সময় মাঠের বাইরেও এটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাই, ম্যাচ শেষ হওয়ার পরেও এটার আমরা ইম্প্যাক্ট দেখতে পাই। দ্যাট ইজ নট গুড ইন সাম ওয়েজ। বাট ওইটা তো আমরা সামহাউ এইবারের এশিয়া কাপে অন্তত পক্ষে দেখেছি যে ওটা মিনিমাইজ হয়ে গেছে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যেই কুশীলবরা ছিলেন এই কাজটার জন্য, দুই গ্রুপেই তাদের মেজরিটি নাই, বাংলাদেশ থেকে মোটামুটি নাই কেউ সেই কুশীলবরা যারা ওই স্পাইসড আপটা করতেন। সেই কুশীলবদের মধ্যে সম্ভবত আছেন মানে যিনি বাহির থেকে কিছু ভূমিকা রাখতেন, নুরুল হাসান সোহান, এর বাইরে আর কেউ সম্ভবত এখন আর নাই। সো নুরুল হাসান সোহানও এখন এই মুহূর্তে আসলে খুব বড় কোনো ভূমিকা পালন করে না, হি ইজ ডুইং জাস্ট হিজ পার্ট। তাকে মাঠে ডাকা হচ্ছে ফিল্ডিং করার জন্য কিংবা একটা ম্যাচে একাদশে সুযোগ দেওয়া হচ্ছে তার পার্টটা করার জন্য। সো এই স্পাইসড আপ থিংটা এখন আর তৈরি হচ্ছে না। আমরা দুটো ম্যাচ দেখেছি অলরেডি, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের, দর্শকদের মধ্যে আমরা এই উন্মাদনা দেখেছি গ্যালারিতে, এবং সেটা সম্ভবত আয়োজকরাও চেষ্টা করেছেন, কারণ ম্যাচের আগে হচ্ছে ওই যেটার নামে পরিচিত নাগিন ডার্বি, সেই ধরনের টিউন বাজানো, দুই দলের সমর্থকরাই সেটার অ্যাঙ্গেলে নাচা, যেই মুহূর্তে খেলার মধ্যে যে দল ভালো খেলছে তাদের হচ্ছে ওটাকে রিক্রিয়েট করা, আবার তার পরক্ষণে হচ্ছে অপরের রিক্রিয়েট করা, দ্যাট ইজ নট এ প্রবলেম। এই পর্যন্ত দিস ইজ ওকে। কিন্তু যখন সেটা হচ্ছে আপনার খেলার মধ্যে ম্যাচ শেষেও এটা চলতে থাকে, ম্যাচ শেষ এভরিথিং ইজ ডান। সো মানে হোয়াট বাংলাদেশ, মানে শুনতে খারাপ লাগবে, হোয়াট বাংলাদেশ ডিড, এটা প্রথম বাংলাদেশ করেছে, ম্যাচ শেষেও এই সেলিব্রেশন মুশফিকুর রহিম করেছেন। সো দ্যাট ওয়াজ নট গুড। ম্যাচের মধ্য পর্যন্ত ঠিক ছিল, আপনার যখন করছিলেন অপু করছিলেন, দ্যাট ওয়াজ ওকে, তার সেলিব্রেশন, রাইট, যখন মাঠের মধ্যে করছিলেন, যখন শ্রীলঙ্কানরা করছিলেন, দ্যাট ওয়াজ অ্যাবসোলুটলি ওকে, তারা যখন মানে ফিল্ডিং করছে পরবর্তীতে, সো দ্যাট ওয়াজ অ্যাবসোলুটলি ওকে। ম্যাচ শেষ, দ্যাট হ্যাজ টু বি ডান, মানে দিস ইজ ডান, এরপর আর এটার সামনে আর কিছু নাই। আবার আমরা পরের ম্যাচে নেমে একই কাজ করতে পারি, ওটা মাঠের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত খেলছি, ডিউরিং দ্য প্লে। যেই মুহূর্তে খেলাটা শেষ হয়ে গেছে তারপরে আর এটার কোনো ইম্প্যাক্ট থাকার কথা না। কিন্তু মুশফিকের সেলিব্রেশনটা ছিল জিতে যাওয়ার পরে, এবং খালেদ মাহমুদ সুজনের সেই সেলিব্রেশনটা ড্রেসিং রুম থেকে লাফাতে এসেছেন এই সেলিব্রেশন করার জন্য। সো সেটা অনেক দূরে নিয়ে গেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। একটা ফাইন লাইন থাকা উচিত, কত দূর পর্যন্ত আপনি যেতে পারেন, কত দূর পর্যন্ত। স্লেজিং এর ব্যাপারও সেম জিনিস, দিস ইজ কাইন্ড অফ স্লেজিং, রাইট, যে আপনি আসলে আপনার প্রতিপক্ষকে প্রভোগ করছেন, উত্তক্ত করছেন। সো কোন পর্যন্ত আপনি যাবেন? যেই মুহূর্তে হাসারাঙ্গা আজকে সেলিব্রেট করছে, তখন কিন্তু আবরার আহমেদ মানে খুব লাইটলি নিয়েছেন ইয়াতে ডাগ আউটে বসে, এবং তার পাশে মোহাম্মদ হারিস বসেছিলেন, সে আবার হাসারাঙ্গা সেলিব্রেশন করে দেখাচ্ছেন যে whether you did it right or wrong. That was absolutely brilliant.
খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল, বাট ম্যাচটা তো ডেফিনেটলি ফ্রেন্ডলি হওয়ার কথা না। আছে হুসেন তালাত সেই জিনিসটা কোনোভাবেই করতে দেননি। প্রথমে শাহিন শাহ আফ্রিদি আসলে লঙ্কান 2 ব্যাটারের উইকেট তুলে নিলেন, ওপেনারের উইকেট তুলে নিলেন, এরপর হুট করে হুসেন তালাত আউট অফ দ্য সিলেবাস এসে শ্রীলঙ্কার মিডল অর্ডারকে আর সেই অর্থে দাঁড়াতেই দেননি। যেই প্রেশারটা আসলে আবরার আহমেদ ক্রিয়েট করেছিলেন সেটার ক্যাপিটালাইজেশন করেছেন আসলে হুসেন তালাত। এবং তারপরে আমরা দেখতে পেলাম যে ব্যাটাতেও একটা দারুণ ইনিংস খেলেছেন, হয়তো T20 সুলভ নয় কিন্তু ম্যাচ সিচুয়েশনে পারফেক্ট একটা ইনিংস। আগামীকাল ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে, সেই ম্যাচটাও রোমাঞ্চ ছড়াবে।